ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপ। ফ্রান্স স্পেনে মহা দুর্যোগ, নতুন করে হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতি আখ্যা। আলোচনা ব্যর্থ হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের। যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ট্রাম্প শাসন, বলছে তেহরান। ওয়াশিংটনে নেতানিয়াহু। ইরাকের ক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে একাধিক বিস্ফোরণ। সৌদিতে হাউথির হামলা নস্যাতের দাবি রিয়াদের, কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত। একদিনে নিহত ৩, আহত ১৫। পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১২০ জনের বেশি ফিলিস্তিনি আটক, ৬০ ফিলিস্তিনি বন্দী ফেরত। এবং চীন সীমান্তে আবারও সামরিক উত্তেজনা। লাদাখ ও অরুণাচলের কাছে বিমান ঘাঁটিতে কঠোর প্রজন্মের J-20 স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে বেইজিং। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। ইরাকে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। কুর্দি নিয়ন্ত্রিত দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হরমুজ গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলার দাবি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের। একই রাতে এরবিলে একাধিক বিস্ফোরণ ও মার্কিন যুদ্ধবিমানের টহলে বাড়ছে নতুন সংঘাতের সংখ্যা। যুদ্ধ থামলেও উত্তেজনা থামছে না মধ্যপ্রাচ্যে। কুর্দি নিয়ন্ত্রিত সুলাইমানিয়ার খোরমুজ গ্যাসে ড্রোন হামলা দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB। এই গ্যাস ক্ষেত্র থেকেই কুর্দি অঞ্চলের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। হামলার পর জ্বালানি নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সময় প্রায় ২০০ কিলোমিটার দূরের এরবিলে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরাকি সংবাদ মাধ্যম ও ইরানের ফার্স নিউজের তথ্য অনুযায়ী মার্কিন কনসুলেটের কাছাকাছি সহ বিভিন্ন স্থানে অন্তত ৭টি বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের তীব্রতাও দেখা যায়। পুলিশের বলতে আল জাজিরা জানায়, এরবিলের উত্তর পূর্বের খালিফান ও সোরান এলাকায় অন্তত ৪টি ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে। এর পরপরই এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের ১০টির বেশি যুদ্ধবিমান ও ড্রোন টহল দিতে দেখা যায়। লক্ষ্যবস্তু এলাকায় অগ্নিকাণ্ডের পাশাপাশি ২টি ড্রোন বিধ্বস্ত হওয়ার কথাও জানিয়েছে স্থানীয় পুলিশ। এতে অস্ত্রের ঘাটতির কারণে হামলা বন্ধ রাখা হয়েছে এমন দাবি নাকচ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই হামলা থামানো হয়েছে। একসঙ্গে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে নতুন করে অস্থির মধ্যপ্রাচ্য। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করেছে রিয়াদ। হামলার জন্য ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউথিকে দায়ী করছে সৌদি। কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের রেশ এবার ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর দাবি, ড্রোনগুলো ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। যদিও ইয়েমেনের হাউথিরা সৌদি তেল পরিবহন অবকাঠামোতে হামলার দায় স্বীকার করেছে। ড্রোন হামলার ঘটনাকে নিজেদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত উল্লেখ করে সৌদি আরব জানিয়েছে, হামলার জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ইরাক সরকার। একই সঙ্গে কাতার, কুয়েত, ওমান, জর্ডান, পাকিস্তান ও সিরিয়া সহ একাধিক দেশ সৌদির প্রতি সংহতি জানিয়ে হামলার নিন্দা করেছে। এদিকে ইয়েমেনের হাউথিরা দাবি করেছে, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দর পর্যন্ত তেল সরবরাহ ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করেই তারা ড্রোন হামলা চালিয়েছে। হাউথিদের মতে ইয়েমেনের সৌদি হামলার জবাব হিসেবে অভিযান। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে সৌদি আরব যে বিকল্প তেল পরিবহন রুটের উপর নির্ভরতা বাড়িয়েছে, সেই অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কড়া অবস্থান বজায় রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ কার্যকর এবং তেহরান তা প্রত্যাহারের অনুরোধ করছে। একই সঙ্গে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা চললেও প্রয়োজনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও একদিন ৩ ফিলিস্তিনি নিহত, আহত অন্তত ১৫ জনের বেশি। একই দিনে ৬০ ফিলিস্তিনি বন্দীকে গাজায় ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। তবে অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে
আটক করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননে উত্তেজনা অব্যাহত। জাতিসংঘ বলছে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। গাজায় যুদ্ধবিরতি পরিবেশ সোমবার খান ইউনিস, ওয়াদি সালকা, জাবালিয়া আল বালাদ, ওয়াল কারারা এলাকায় ইসরায়েলি ড্রোন ও গোলাবর্ষণে কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং আহত হন। স্থানীয় মন্ত্রণালয় জানিয়েছে হাসপাতালগুলো সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে। প্রতিদিন আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। একই দিনে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় 60 ফিলিস্তিনি বন্দীকে গাজায় ফিরিয়ে দেয় ইসরায়েল। তবে বন্দী বিষয়ক সংগঠনগুলোর দাবি এখনও প্রায় 4,900 ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে রয়েছেন। এর মধ্যে 1000-এর বেশি প্রশাসনিক আটক আইনে বিচার ছাড়াই বন্দী আছেন। তাই বন্দী মুক্তির এই পদক্ষেপকে আংশিক মানবিক উদ্যোগ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে আরো জোরদার হয়েছে ইসরায়েলি অভিযান। নাবলুস, রামাল্লাহ, হেব্রন, কালকিলিয়া ও পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে 120 জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়। কালান্দিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে আরব লীগ। পাশাপাশি পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া এবং দখল ঘটনাও বেড়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতিকেই বসতি স্থাপনকারী জমি ও সম্পত্তি দখল করছে। বিশ্লেষক মতে পশ্চিম তীরে অভিযান ও দখল নীতি আরো তীব্র হওয়ায় ফিলিস্তিন সংকট এখন নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। এদিকে লেবাননে উত্তেজনা অব্যাহত। বৈরুত সফরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় পুরো গ্রাম ধ্বংস এবং বেসামরিক স্থাপনায় আঘাতের কিছু ঘটনা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বিশ্লেষকদের মতে গাজা, পশ্চিম তীর ও লেবানন তিনটি ফ্রন্টে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভাবনা এখনো অনেক দূরে। নাদিম মাজান, সংবাদ। গাজায় আন্তর্জাতিক বাহিনীকে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। এদিকে গাজায় শান্তি বাহিনীকে প্রবেশের ইসরায়েলি অনুমতিকে স্বাগত জানিয়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের দৃশ্য এটি। ইসরায়েলের গাজা যুদ্ধ শুরুর পর অনবরত বোমা হামলায় ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন এই ফিলিস্তিনিরা। উপত্যকাটিতে নিরাপত্তা বাহিনীকে ঢুকতে দেওয়ার ইসরায়েলি সিদ্ধান্তে আশা জেগেছে তাদের মনে। তাঁবু শিবিরে বসবাস করা অনেকেই এখন স্বপ্ন দেখছেন নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার। তাদের প্রত্যাশা, শান্তি বাহিনী তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসতভিটা আবার নির্মাণ করবে। আমরা আমাদের নিজ শহরে ফিরে যেতে পারব। তারা আমাদের ঘরবাড়ি পুনর্গঠন করবে, যাতে আমরা এখানে আটকা পড়ে না থাকি। আল্লাহর সাহায্যে এবং তারপর সমগ্র সমর্থনে প্রত্যেকে আন্তরিকভাবে আমাদের পাশে দাঁড়াবে এবং সর্বতোভাবে আমাদের সমর্থন করবে। ইসরায়েল শান্তি কমিটিকে অনুমতি দেওয়াতে আমরা খুশি। আমরা আবার আগের জীবনে ফিরে যাব, আমাদের দুর্দশা কমবে। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নামের এই মিশনে উগান্ডা ও মরক্কোর মতো মিত্র দেশগুলোর 200 জন সদস্য থাকবেন, যারা ইসরায়েলের বাইরে থাকা এলাকাতে মোতায়েন হবেন। গাজায় প্রবেশের প্রতিটি দলের পৃথক ইসরায়েলি অনুমোদনের প্রয়োজন হয়, তবে বাহিনীগুলো কখন হবে তা স্পষ্ট করে জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল এই বহুজাতিক নিরাপত্তা বাহিনীকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। রাতভর পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মস্কো, কিয়েভ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণহানি ও অবকাঠামো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যুদ্ধের মধ্যে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভকে আগের সব প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি নতুন সামরিক প্রযুক্তি সহায়তার আশ্বাস দিয়েছে লন্ডন। রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। দেশের বিভিন্ন অঞ্চলের রুশ হামলায় প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর দিয়েছে সংশ্লিষ্টরা। পাল্টা হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে হতাহতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষই জ্বালানি স্থাপনা, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা আরও জোরদার করেছে। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্য সফরে গিয়ে নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে
বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতা নেয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে জেলেনস্কিকে স্বাগত জানিয়ে বার্নহাম বলেন, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন শতভাগ অব্যাহত থাকবে এবং লন্ডনের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হবে। তিনি শিগগিরই ইউক্রেন সফরের ঘোষণা দেন। দুই নেতা পোর্টসমাউথ নৌঘাটি পরিদর্শন করে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। যুক্তরাজ্য কিয়েভকে নতুন স্টর্মক্লোভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি হস্তান্তরের ঘোষণা দিয়েছে, যা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করে ড্রোন পরিচালনায় সহায়তা করবে। পাশাপাশি যৌথ ড্রোন উৎপাদন ও প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সফরের আগে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। লন্ডন জানিয়েছে 2022 সাল থেকে ইউক্রেনকে তাদের মোট সহায়তা 25 বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যার মধ্যে 16 বিলিয়ন পাউন্ড সরাসরি সামরিক সহায়তা। এদিকে নতুন শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা চললেও ক্রেমলিন বলছে তাদের কাছে এখনো নির্দিষ্ট প্রস্তাব পৌঁছেনি। এরই মধ্যে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় নতুন উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান এই হামলার জন্য কিয়েভকে দায়ী করে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ইউরোপের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ও কাস্পিয়ান অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারত চীন সীমান্তে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। লাদাখ ও অরুণাচল সীমান্তের কাছে দুটি বিমান ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের J-20 স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন বাড়িয়েছে চীন। স্যাটেলাইট চিত্রে অন্তত 11টি J-20 বিমানের উপস্থিতি ধরা পড়েছে। বিশ্লেষকদের মতে এটি সীমান্তে চীনের দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির ইঙ্গিত। ভারত সীমান্ত সংলগ্ন লাদাখ ও অরুণাচল প্রদেশের মুখোমুখি বিমান ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন জোরদার করেছে চীন। স্যাটেলাইট বিশ্লেষণে হোটান বিমান ঘাঁটিতে 60টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে আরও 4টি J-20 যুদ্ধ বিমান দেখা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের এত কাছে একসঙ্গে এত সংখ্যক J-20 মোতায়েন ঘটনা এবারই প্রথম। সামরিক বিশ্লেষকদের মতে এটি সীমান্ত এলাকায় স্থায়ী যুদ্ধ প্রস্তুতির অংশ। J-20 যুদ্ধবিমানের স্টিলথ প্রযুক্তি ও উন্নত রাডার এড়ানোর সক্ষমতা ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। বর্তমানে ভারতের বহরে থাকা রাফায়েল যুদ্ধবিমান অত্যাধুনিক হলেও তা পঞ্চম প্রজন্মের স্টিলথ ক্যাটাগরির নয়। চীনের সামরিক সক্ষমতাও দ্রুত বাড়ছে। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির বিমান বাহিনীতে 300 থেকে 500টির মতো J-20 যুদ্ধ বিমান রয়েছে। বছরে 120টি পর্যন্ত J-20 উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বেইজিং। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে চীনের বহরে প্রায় 1000 J-20 যুক্ত হতে পারে। এর বিপরীতে ভারত বর্তমানে 36টি রাফায়েল যুদ্ধ বিমান পরিচালনা করছে। পাশাপাশি আরো 26টি রাফায়েল কেনার চুক্তি করেছে দেশটি এবং অতিরিক্ত 114টি রাফায়েল সংগ্রহের আলোচনা চলছে। স্টিলথ যুদ্ধবিমান AMCA প্রকল্প এগুলো কার্যকরভাবে বিমান বাহিনীতে যুক্ত হতে আরো কয়েক বছর সময় লাগবে। তাই সীমান্তে চীনের এই মোতায়েনকে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ভারতের কলকাতায় বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সোমবার কলকাতা প্রেস ক্লাবে শুরু হওয়া মিছিলে অংশ নেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিকরা। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয় মিছিল। সেখানে মানববন্ধন গড়ে তুলে ভবিষ্যতের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে বাধাহীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। প্রতিবাদকারীরা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত শুক্রবার পরীক্ষাপত্র ফাঁসের প্রতিবাদে বাম ও কংগ্রেসের ডাকা মিছিল কভার করতে গিয়ে একাধিক সাংবাদিক হামলার শিকার হন। এই ঘটনায় 7টি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সদ্য কার্যকর হওয়া গুন্ডা দমন আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডো আঘাত এনেছে। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে গাছ, উড়ে গেছে যানবাহন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় সোমবার বিকেলে এটা আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেনাসা ও আশপাশের এলাকা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টর্নেডো তাণ্ডবে বহু ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। টর্নেডোটি নিকটবর্তী
অ্যাপলটন শহরেও আঘাত হানে। দুর্যোগের পর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে হাজারো মানুষ অন্ধকারে পড়েন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন স্থানীয় কর্মকর্তারা। জরুরি সেবা সংস্থাগুলো ধ্বংসস্তূপ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ভারতের আসামে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 68 জনে। অন্যদিকে চীন গানসু প্রদেশে মারা গেছে 11 জন। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলেও দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চীনের গানজু প্রদেশ। টানা ভারী বৃষ্টিতে প্রদেশটিতে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় আটকে পড়েছেন শত শত পর্যটক। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দলের সদস্যরা। গানজুর পাশাপাশি ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে গুয়াংডংয়ে। পানির তোড়ে ভেসে গেছে বহু গাড়ি। ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা। ভারতের অবস্থাও বেশ করুণ। আসামে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় তলিয়ে গেছে অনেক এলাকা। বাড়ছে প্রাণহানির সংখ্যা। চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। অন্যদিকে জম্মু কাশ্মীরের রাজৌরি শহরে মুষলধারে বৃষ্টির পর নদী উপচে তলিয়ে গেছে বিঘার পর বিঘা ফসলি জমি। নিজৰ জীৱনটো আৰু সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা যে আমার বাচ্চা আর আমি বেঁচে আছি। সত্যি ভেবেছিলাম আর বাঁচবো না। আমরা মোট 5 জন এক কাপড়ে একটা গাছে চেপে বসেছিলাম। টানা প্রায় 13 ঘন্টা গাছের ডালে ঝুলে থাকার পর উদ্ধারকারী দল এসে আমাদের বের করে আনে। নিজৰ জীৱন ৰক্ষা কৰিলো, নিজৰ ল'ৰাটোৰ জীৱন ৰক্ষা কৰিলো। এদিকে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে হঠাৎ অতি ভারী বর্ষণে তৈরি হয়েছে আকস্মিক বন্যা। নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। ফারদিন মাঝার, সময় সংবাদ। 5.5 মাত্রার মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল চিলির আন্তোফাগাস্তা অঞ্চল। স্থানীয় সময় সোমবার ভোরে দেশটির এললোয়া প্রদেশে আঘাত হেনেছে ভূমিকম্পটি। ভূপৃষ্ঠে 93 কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। নাইজেরিয়ার কাডুনা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। হামলায় একাধিক বাড়িঘরেও আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে উত্তর পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যের কাউরু এলাকার নারীগঞ্জ গ্রামে অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র বন্দুকধারী। নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। স্থানীয়দের দাবি, হামলাকারীরা কয়েকজন বাসিন্দাকে হত্যা করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। হামলার কয়েক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনী। এটি নাইজেরিয়ায় নতুন কোনো ঘটনা নয়। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সশস্ত্র গ্যাংগুলোর সহিংসতা দীর্ঘদিন ধরে বড় ধরনের নিরাপত্তা সংকট সৃষ্টি করে চলেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের পোর্তো দা ক্লিশে এলাকায় 3 নারীকে লক্ষ্য করে ছুরি হামলা চালায় এক ব্যক্তি। সোমবার এই ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা সাহসিকতার সঙ্গে হামলাকারীকে ঘিরে ধরে মাটিতে ফেলে নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্য তাকে আটক করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 2 হাতে বড় দুটি রান্নাঘরের ছুরি নিয়ে রাস্তায় দৌড়াচ্ছে হামলাকারী। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত নয় এবং আটক ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে। ঘটনাটি সন্ত্রাস সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়। এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটকের কথা জানিয়েছেন স্থানীয় মেয়র। পালিয়ে যাওয়া আরেক অস্ত্রধারীকে খুঁজছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের প্রাণকেন্দ্রে চলছিল জাতীয় ফুড ফেস্টিভ্যাল। রোববার সন্ধ্যা 6টার পর হঠাৎ করেই উৎসব প্রাঙ্গণে শুরু হয় এলোপাতাড়ি গুলি। মুহূর্তেই আনন্দের পরিবেশ রূপ নেয় চরম আতঙ্কে। উপস্থিত সবাই প্রাণ ভয়ে ছুটোছুটি শুরু করেন। গোলাগুলিতে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল ও পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয় কয়েকজনকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধদের হাত, পা ও পেটে গুরুতর আঘাত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রায় 7 থেকে 8 রাউন্ড গুলির
শব্দ পেয়েছেন। তবে অনেকে প্রথমে সেটিকে আতশবাজির শব্দ ভেবে ভুল করেছিলেন। অনেক দর্শনার্থী জীবন বাঁচাতে সিয়াটল সেন্টারে গিয়ে আশ্রয় নেন। আমি দেখলাম হঠাৎ পেছনে কিছু মানুষ দৌড়াচ্ছে, তখন আমিও দৌড় শুরু করি। অনেকে লুকানোর চেষ্টা করছিল, সবাই নিজের জীবনের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। ঘটনার পরপরই যৌথ অভিযানে নামে সিয়াটল পুলিশ, জরুরি সারাদানকারী দল এবং FBI এর বিশেষ বাহিনী। সিয়াটলের মেয়র ক্যাটি উইলসন জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। গোলাগুলির পরপরই সিয়াটল সেন্টারের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেন ওয়াশিংটনের গভর্নর। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ওয়েস্ট জোন। স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলেসের অদূরে গ্রিফিথ পার্কে আয়োজিত অনুষ্ঠানে হাই স্কুল থেকে PhD পর্যায়ের গ্র্যাজুয়েটদের সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনটিকে $50,000 অনুদান দেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কামরুল হাসান। এ সময় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ীরা এবং সংগঠনের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ অন্যরাও। সংবর্ধনার পাশাপাশি সংগঠনের বার্ষিক পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শক্তিশালী পাসপোর্ট তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে দক্ষিণ কোরিয়া। এর পেছনে রয়েছে দেশটির শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নত অর্থনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে গড়ে ওঠা দীর্ঘদিনের আস্থা। আর তাই বিশ্বের অধিকাংশ দেশই কোরিয়ান নাগরিকদের ভিসামুক্ত বা সহজ শর্তে প্রবেশের সুযোগ দেয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। পাসপোর্ট শুধু ভ্রমণের নথি নয়, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক শক্তি ও বৈশ্বিক আস্থার প্রতিচ্ছবি। কোনো দেশের নাগরিক কত সহজে বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশ করতে পারবেন তা নির্ভর করে ওই দেশের পররাষ্ট্রনীতি, ভিসা সংক্রান্ত চুক্তির উপর। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের 20তম বার্ষিক পাসপোর্ট সূচক অনুযায়ী দক্ষিণ কোরিয়ার নাগরিকরা বিশ্বের 188টি দেশে ভিসামুক্ত অথবা অনারাইভাল ভিসার সুবিধায় ভ্রমণ করতে পারেন। একই অবস্থানে রয়েছে জাপান ও সংযুক্ত আরব আমিরাত। আর 192টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতি ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্রে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া। প্রবাসী বাংলাদেশিদের মতে সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতাই দেশটির পাসপোর্টকে বিশ্বের অন্যতম শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। যে উন্নত অর্থনীতি, উন্নত প্রযুক্তি, শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা, জননিরাপত্তা, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং সামাজিক যে নিরাপত্তার বিষয়গুলো আছে, এগুলো দক্ষিণ কোরিয়া খুবই জোরদার। যার ফলশ্রুতিতে দক্ষিণ কোরিয়া বরাবরের মতো নিজেদেরকে একটি সুশৃঙ্খল এবং সভ্য জাতি হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। কোরিয়ান কালচার, কোরিয়ান অর্থনীতি, কোরিয়ান K-pop এবং কি যারা ওয়ার্ল্ড ওয়াইড BTS আছে, এরা সবকিছু মিলিয়ে কোরিয়া এখন বর্তমানে অনেক ভালো অবস্থানে যাচ্ছে দিন দিন। এই দেশের যে কালচারগুলা তারা যেভাবে উঠাই ধরছে মানুষের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছেও তারা ধরেন অনেক দেখার মতো অনেক জায়গা বলেন বা দেখার মতো অনেক বলেন সবকিছুই আছে। বিশ্লেষকরা বলছেন এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ক, শক্তিশালী অর্থনীতি, বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর আইন শৃঙ্খলা ও অভিবাসন ব্যবস্থা। পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন, K-pop, চলচ্চিত্র ও সাংস্কৃতিক প্রভাব দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে ভিসামুক্ত বা সহজ ভ্রমণের সুযোগ একটি পাসপোর্টের শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড। আর এই সূচকে আবারও বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে দক্ষিণ কোরিয়া। এই শক্তিশালী পাসপোর্ট শুধু ভ্রমণের সুবিধাই দেয় না, এটি বিশ্বমঞ্চে একটি দেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক আস্থারও প্রতীক। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। চীনের নতুন প্রজন্মের দীর্ঘ পাল্লার বহুমুখী ড্রোন TP200 প্রথমবারের মতো সফল উড্ডয়ন সম্পন্ন করেছে। স্থানীয় সময় রোববার পূর্ব চীনের শানডং প্রদেশের ইয়ানতায়ে পরীক্ষামূলকভাবে ড্রোনটি উড়ানো হয়। TP200 এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি দীর্ঘ সময় আকাশে থেকে বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করতে পারে।
ড্রোনটি একটানা 24 ঘন্টার বেশি উঠতে পারে এবং এর সর্বোচ্চ কার্যক্ষমতা প্রায় 3000 কিলোমিটার। প্রচলিত একক উদ্দেশ্যের ড্রোনের তুলনায় TP200 অনেক বেশি বহুমুখী। এতে রয়েছে মডুলার নকশা, ফলে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দ্রুত সংযুক্ত করা যায়। এতে একই ড্রোনকে বিভিন্ন ধরনের অভিযানে ব্যবহার করা সম্ভব, যা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচও কমায়। চীনের ইউনানে উদযাপিত হলো জায়ান্ট পান্ডা মাওঝুর 12তম জন্মদিন। এই বিশেষ দিনে পান্ডাটির জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়। স্থানীয় সময় রোববার ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান ওয়াইল্ড অ্যানিমাল পার্কে এই আয়োজন করা হয়। 4 স্তরের কেক, বরফের কেক, বাঁশের কুড়ি এবং আপেল সহ তার পছন্দের নানা খাবার পরিবেশন করা হয়। মাওঝুর জন্য বিশেষভাবে তৈরি করা হয় বাঁশের তৈরি বিভিন্ন খেলনা। পার্ক কর্তৃপক্ষ জানান, এসবের পেছনের মূল উদ্দেশ্যই ছিল তার স্বাভাবিক খাবার খোঁজা ও গাছে ওঠার প্রবৃত্তিকে উৎসাহিত করা। এই আয়োজন দেখতে পার্কে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। ঐতিহ্য আর সুরের মেলবন্ধনে সুইজারল্যান্ডের নেন্দাজে আয়োজিত হয়ে গেল ঐতিহ্যবাহী আন্তর্জাতিক আলপহর্ন উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া শতাধিক শিল্পী একত্রিত হয়ে সুর তোলেন ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্রে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উঁচুতে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার ট্রাকুয়ে চত্বর। পাহাড়ের সুউচ্চ চূড়ায় যখন একসাথে বেজে উঠল সারিবদ্ধ 1.5 শতাধিক আলপহর্ন, তখন পুরো উপত্যকা জুড়ে যেন সৃষ্টি হলো এক জাদুকরী আবহের। ঐতিহ্যবাহী আন্তর্জাতিক আলপহর্ন উৎসবে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিল্পী একত্রিত হন নেন্দাজে। পাহাড়ে এমন চমৎকার পরিবেশে সত্যিই বেশ সতেজ লাগছে। এটি এমন এক জায়গা যেখানে আলপহর্ন বাজালে তার সুর দারুণভাবে প্রতিধ্বনি তৈরি করে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মানুষের সাথে একসাথে এমন পরিবেশ উপভোগ করা সত্যি অসাধারণ। প্রাচীনকালে আল্পস পর্বতমালার এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় বার্তা পৌঁছাতে ব্যবহৃত হতো আলপহর্ন। কালক্রমে তা রূপ নিয়েছে সুইস সংস্কৃতির অন্যতম প্রধান প্রতীকে। অনেকে মনে করেন আলপহর্ন সব সময় পাহাড়েই বাজানো হয়, কিন্তু মূল বিষয় হলো অধিকাংশ সময় কোনো হলরুম, শহর বা গ্রামে এটি বাজানো হয়। তাই পাহাড়ি প্রকৃতির মাঝে এর আপন পরিবেশে বাজানোর আনন্দটাই আলাদা। আয়োজিত এই উৎসবে আলপহর্নের সুরের পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী নাচ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কারুশিল্পের নানা আয়োজন। ফারদিন মাঝার, সময় সংবাদ। ব্রাজিল আর্জেন্টিনার সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে চোর আখ্যা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই। এই ঘটনার পর বুয়েন্স আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে ব্রাজিলিয়া। পাল্টা ব্যাখ্যা দিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূতকেও তলব করেছে দেশটি। এর মধ্যে ব্রাজিলের আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর ছেলেকে সমর্থন দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লাতিন আমেরিকার 2 বৃহৎ অর্থনীতি ও মেরকোসুর জোটের প্রধান 2 অংশীদার ব্রাজিল আর্জেন্টিনার সম্পর্ক নতুন করে তলানিতে ঠেকেছে। সম্প্রতি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর ছেলে ফ্লাভিও বোলসোনারোকে সমর্থন করতে সাও পাউলো সফরে যান আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই। এই সময় ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। নাম উল্লেখ না করেই ব্রাজিলিয়ান প্রেসিডেন্টকে চোর, অপরাধী ও দণ্ডপ্রাপ্ত বলে আক্রমণ করেন তিনি। মিলেইয়ের মন্তব্যকে নজিরবিহীন আখ্যা দিয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, ব্রাজিলের মাটিতে দাঁড়িয়ে বিদেশি কোনো প্রেসিডেন্টের ব্রাজিলের রাষ্ট্রপ্রধান, বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণকে অপমান করার কোনো নজির নেই। এর জেরে বুয়েন্স আয়ার্স থেকে রাষ্ট্রদূত হুলিও বিটেল্লিকে ফিরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ব্রাজিলিয়ায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত ড্যানিয়েল রাইমন্ডিকেও তলব করা হয়েছে। মিলেইয়ের বক্তব্যের সমালোচনা করেছেন আর্জেন্টিনার বিরোধী নেতারাও। সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, প্রতিবেশী ও সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দেশের প্রেসিডেন্টকে অপমান করা অমার্জনীয়। বুয়েন্স আয়ার্স প্রদেশের গভর্নর আক্সেল কিসিলফও বলেছেন, মিলেই আর্জেন্টিনার জনগণের অনুভূতির প্রতিনিধিত্ব করেন না। এদিকে বোলসোনারোর ছেলে বিদেশি ডানপন্থী নেতাদের সমর্থন পাচ্ছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্টের পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রাজিলের আসন্ন নির্বাচনে ফ্লাভিওকে সমর্থন জানিয়েছেন। যদিও সাম্প্রতিক জনমত জরিপে বামপন্থী প্রেসিডেন্ট লুলার চেয়ে বেশ পিছিয়েই রয়েছেন তিনি।
মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বকাপের মঞ্চে স্বপ্নভঙ্গের আক্ষেপ কেটে গেলেও রেশ রয়ে গেছে আর্জেন্টিনার সমর্থকদের হৃদয়। ফাইনালের চরম নাটকীয় হারের পর এতদিন নীরব ছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের কোচিং স্টাফদের সঙ্গে একটি ছবি পোস্ট করে অত্যন্ত আবেগঘন এক বার্তা দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। ঘটনাটা ঘটে গেছে আরও এক সপ্তাহ আগে, কিন্তু আক্ষেপ ফুরালেও তার রেশ কাটেনি। চারদিকে নানামুখী আলোচনা হলেও সেই ঘটনার মূল কুশীলব হয়েও এতদিন চুপ ছিলেন লিওনেল স্ক্যালোনি। অবশেষে নীরবতা ভাঙলেন আর্জেন্টাইন কোচ। নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করলেন দারুণ এক বার্তায়। কান্নার হাসি, কান্নার স্বস্তি। একটা সপ্তাহ আবেগ আর যন্ত্রণার যে দোলাচলের মধ্য দিয়ে গেছেন তা তুলে ধরতেই এই দীর্ঘ সামাজিক মাধ্যম বার্তা। আর্জেন্টিনা ফুটবলের রূপকার লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপ হাতছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে নিজের মনের কথা প্রকাশ করলেন। খুব একটা সামাজিক মাধ্যমে সক্রিয় না থাকলেও সমর্থকদের সঙ্গে সরাসরি যুক্ত হতেই তিনি বেছে নিলেন এই মাধ্যমকে। পোস্টের শুরুতেই স্ক্যালোনি দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, আরেকটা ট্রফি কিংবা কিছুটা সময়ের আনন্দের মুহূর্ত তিনি এনে দিতে পারেননি, যা হয়তো জীবনের সব কষ্ট ভুলিয়ে দিতে পারত। কিন্তু ট্রফি জিততে না পারার ব্যর্থতার মাঝেও স্ক্যালোনি তুলে ধরেছেন তার দলের লড়াইয়ের আসল রূপ। স্ক্যালোনির মতে কঠিন সময়েও হাল না ছাড়া, সব শক্তি শেষ হয়ে যাওয়ার পরও চেষ্টা চালিয়ে যাওয়া, অহেতুক সমালোচনার মুখে ধৈর্য ধরা, আর যখন পার মগজের কথা শুনতে চায় না তখনও সামনে এগিয়ে যাওয়াটাই আসল জয়। তার ভাষায় এই দলটার হার না মানা মানসিকতা এবং সর্বাত্মক চেষ্টাই হলো আর্জেন্টিনার সত্যিকারের ট্রফি। নিজেদের এই দলকে নিয়ে তিনি স্ত্রীর সঙ্গে আলাপে যোদ্ধা বলে অভিহিত করতেন সবাইকে। মাঠের ভেতরে এবং পেছনে যারা নীরবে কাজ করে গেছেন সেই কোচিং স্টাফ, খেলোয়াড় এবং ফেডারেশন কর্মকর্তা থেকে শুরু করে প্রতিটি সমর্থকের প্রতি তিনি ব্যক্ত করেছেন গভীর কৃতজ্ঞতা। পোস্টের শেষ অংশে নিজের স্বভাবসুলভ হাসিমুখ আর বন্ধুত্বের বার্তা দিয়ে স্ক্যালোনি যোগ করেন যে মানুষের একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটা মহামূল্যবান রত্ন আছে। ট্রফি না পাওয়ার আক্ষেপটা এভাবেই হয়তো ভুলে যাওয়ার একটা চেষ্টা করে গেলেন আর্জেন্টিনার সফলতম এই কোচ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপ। ফ্রান্স, স্পেনে মহা দুর্যোগ। নতুন করে হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতি আখ্যা। আলোচনা ব্যর্থ হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের। যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন, বলছে তেহরান, ওয়াশিংটনে নেতানিয়াহু। এবং উত্তর ইরাকে গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে একাধিক বিস্ফোরণ। সৌদি তেল স্থাপনায় হাউথিদের হামলা নস্যাতের দাবি রিয়াদের। কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ মালি আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।